কাদের কাদের জি মামা। আমার সামনে দিয়ে একটু হাঁট দেখি। হ্যাঁ ঠিক আছে, এবার আমার দিকে তাকা, দেখি একটু দুঃখ দুঃখ ভাব আনতো চেহারায়। ভেরি গুড। এবার একটু রাগ রাগ। হ্যাঁ, কিরমির করছিস কেন? হ্যাঁ সাবাস। এবার তো প্রোফাইলটা দেখি, প্রোফাইল। আরে সাইড ফেস গাদা, সাইড ফেস। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তোকে আমার সিনেমায় চান্স দিয়ে দিলাম খেয়া নৌকার মাঝি। কে জানে, হয়তো এই সামান্য ডকুমেন্টারি করেই বিশ্ববিখ্যাত হয়ে যাবি। বলা যায় না অস্কার ফস্কারও পেয়ে যেতে পারিস। হ্যাঁ, ফুল ম্যানি ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের কথা ভাবলেই আমার না মামার কথা মনে পড়ে। না, আমার মামা না, যে মামার কথা মনে পড়ে উনি হচ্ছেন জাতীয় মামা। হুমায়ুন আহমেদের একটা জনপ্রিয় নাটক ছিল বহুব্রীহি। এই বহুব্রীহি নাটকে এক মামা ছিলেন, যে মামার চরিত্রে অভিনয় করেছিলেন আলী যাকের। প্রফেসর ইউনূসের কথা ভাবলে আমার এই বহুব্রীহি মামার কথা মনে পড়ে। কেন মনে হয় এটা একটু ব্যাখ্যা করি। তবে সেইটা ব্যাখ্যা করার আগে বহুব্রীহি নাটকের যে মামা, যার নাম ছিল ফরিদ মামা, সেই ফরিদ মামার চরিত্র একটু বিশ্লেষণ করি। বহুব্রীহির এই ফরিদ মামা ছিলেন অসম্ভব প্রতিভাবান একজন মানুষ। তার প্রতিভার কোনো শেষ নাই। এইটা কোনো সমস্যা না, মানুষের প্রতিভা থাকতেই পারে, কিন্তু এই মামার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ওনার প্রতিভা না, এই মামার মাথায় আইডিয়া কিলবিল। এইটাও কোনো সমস্যা না, মাথায় আইডিয়া কিলবিল করাটা স্বাভাবিক, কিন্তু বহুব্রীহির এই মামার মাথায় যখনই কোনো আইডিয়া আসতো উনি অগ্র পশ্চাৎ বিবেচনা না করে সেই আইডিয়ার পিছনে ঝাঁপায় পড়তেন। যেমন ধরেন, এই বহুব্রীহি মামার, এই ফরিদ মামার বা এই আলী যাকের মামার মাথায় একবার আইডিয়া আসলো উনি সিনেমা বানাবেন। উনি অগ্র পশ্চাৎ বিবেচনা না করে উনি সিনেমা বানানোর জন্য ঝাঁপায় পড়লেন। একজন যখন সিনেমা বানাতে যায় তখন সে কি করে? প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে যোগাযোগ করে। ফরিদ মামা ওই জায়গায় গেলেনই না। উনি কি করলেন? উনার যারা পরিচিত, ওনার যারা খাতিরের লোক, তাদেরকে উনি সিনেমায় কাস্টিং করা শুরু করলেন। যেমন বাসার কাজের লোক কাদেরকে উনি ডেকে বললেন, কাদের তুই হাসতো? কাদের হাসলো? এই তুই এরকম দাঁত বের করে হাসিস কেন? নর্মালি হাস। কাদের নর্মালি হাসলো। তারপর বললো, কাদের তুই তো রাখতো? কাদের এইভাবে ডাকলো, বলে এই দাঁত মুখ কিচাচ্ছিস কেন? তুই নর্মালি রাখ। কাদের এভাবে নর্মালি রাখলো। তারপর উনি কাদেরকে তার সিনেমায় নিয়ে নিলেন। একইভাবে ফরিদ মামা তার ভাগ্নি, তার বাসার ভাড়াটিয়া, তাদের যে পারিবারিক ডাক্তার, সবাইকে সিনেমায় নিয়ে নিলেন। এইখানেই ফরিদ মামার সাথে প্রফেসর মোহাম্মদ ইউনূসের একটা অবিস্মরণীয় মিল। প্রফেসর মোহাম্মদ ইউনূস উনার পরিচিত যারা যারা আছেন, আল্লাহর রহমতে 99%কেই ওনার সাথে সরকারে নিয়ে নিচ্ছেন। দ্বিতীয় মিলটা কোথায়? দ্বিতীয় মিলটা হচ্ছে যে মামা যাদেরকে সিলেক্ট করতেন তারা খুবই বিচিত্র মানুষ ছিল। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সিলেক্টেড মানুষরাও ভীষণ বিচিত্র। এদের কেউ কেউ সারাক্ষণ বাংলায় কথা বলেন, এদের কেউ কেউ সারাক্ষণ ইংলিশে কথা বলেন, এদের কেউ কেউ একেবারে কথাই বলেন না। এদের কেউ কেউ স্যুট পরেন, এদের কেউ কেউ পাঞ্জাবি পরেন, এদের কেউ কেউ স্যুট বা পাঞ্জাবি কোনোটাই পরেন না। এদের কেউ কেউ বলেন যে মিয়ানমারের সাথে আমাদের নিরাপত্তা করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পথে। এদের কেউ কেউ বলেন করিডোর এটা আবার কি। এদের কেউ কেউ বলেন এখনো নিরাপত্তা বা করিডোর কোনোটার ব্যাপারে কোনো চূড়ান্ত কোনো কিছু সিদ্ধান্ত হয়নি। সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা ইউনূসের, সেটি হচ্ছে ইউনূসের নিয়োগকর্তারা। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা কারা, তার এমপ্লয়ার কারা, এটা প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজেই ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন ছাত্ররা হচ্ছে তার নিয়োগকর্তা। ছাত্ররা যতদিন
চাইবেন তিনি ততদিন থাকবেন। ছাত্ররা যদি বলেন তিনি চলে যাবেন, তাহলে তিনি চলে যাবেন। এবার আসেন এই ছাত্রদের কথায়। এই ছাত্রদের মধ্যে আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রদ্ধা, সবচেয়ে আস্থাভাজন যে ছেলেটি, তার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। এই হাসনাত আব্দুল্লাহর গল্পটা দিয়েই আমাদের গল্প শুরু করি। ভারত পাকিস্তানে হুট করে আক্রমণ করে বসলো। পাকিস্তানের হতভম্ব অবস্থা, তারা বুঝতে পারতেছে না কি করবে। পাকিস্তান এই আক্রমণের জবাব দেওয়ার আগেই হাসনাত আব্দুল্লাহ জবাব দিয়ে ফেললো। সে ফেসবুকে স্ট্যাটাস লিখে ফেললো যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসনাত এই ডাক দেওয়া মাত্র অন্য ছাত্র নেতারাও একই ডাক দেওয়া শুরু করলো যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আরে বাপ, এখন পর্যন্ত পাকিস্তানি তো সেই হামলার জবাব দেয়নি, তার আগেই আমরা কেন এত উত্তেজিত হচ্ছি? আর পাকিস্তান এবং ভারতের এই সমস্যা তো নতুন না, তারা প্রায় একে অপরকে আক্রমণ করে। তারপরে আমি হাসনাতের কথাটাকে মেনে নিলাম, কারণ আমি ব্যক্তিগতভাবে এবং অন্তর থেকে বিশ্বাস করি যে আমার যে জ্ঞান, আমার যে গরিমা, আমার যে সাহস, তার চেয়ে 1000 গুণ বেশি সাহস হচ্ছে হাসনাতের। এবং আমার কাছে যা তথ্য আছে তার চেয়ে 1000 গুণ বেশি তথ্য আছে হাসনাতের কাছে। কাজে হাসনাতের আহ্বানে আমিও ঐক্যবদ্ধ হবার চেষ্টা করতেছি। এর মাঝখানে একটা ঘটনা ঘটে গেল। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব, যিনি কৌতুক শুনিয়ে সারা বাংলাদেশকে মানে মুগ্ধ করে রেখেছিলেন, সেই আব্দুল হামিদ তিনি বাংলাদেশ ছেড়ে থাইল্যান্ড চলে গেলেন। এই খবরটা ফেসবুকে আসলো। ফেসবুকে প্রথম আসলে এইভাবে, সাবেক রাষ্ট্রপতি পালিয়ে থাইল্যান্ড চলে গেলেন। দ্বিতীয় আরেকটা গ্রুপ বললো পালিয়ে কিভাবে গেল? সে তো গেছে ঢাকা এয়ারপোর্ট দিয়ে, শাহজালাল বিমানবন্দর দিয়ে, কাস্টম ইমিগ্রেশন পার হয়ে, তাহলে সে পালিয়ে গেল কেন? সে গেছে প্রকাশ্যে। তৃতীয় আরেকটা গ্রুপ বললো সে প্রকাশ্যে যাবে নাকি গোপনে যাবে? তার কি বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল? এই কথাও ঠিক, আসলে তো তার বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না, কেউ তো বলে নাই তাকে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চতুর্থ আরেকটা গ্রুপ বললো কেন সে দেশ ছাড়লো, তাকে দেশ ছাড়ার জন্য কে কে সহযোগিতা করলো, এই নিয়ে নানান অ্যানালাইসিস শুরু হইলো। যারা অ্যানালিসিস করতেছেন তারা একবারও ভেবে দেখলেন না যে এই বাংলাদেশে কিছুদিন আগে দুর্নীতি দমন কমিশন একটা নোটিশ জারি করেছে, সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না। আরে বাপ, শেখ হাসিনা তো বাংলাদেশেই নাই, তাহলে সে বাংলাদেশ ছেড়ে কিভাবে দেশের বাইরে যাবে? একই দুর্নীতি দমন কমিশন আর একটা নোটিশ দিচ্ছে, সেটা হচ্ছে টিলিপ সিদ্দিকীকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। বাপ, টিলিপ সিদ্দিকী ব্রিটিশ নাগরিক, উনি থাকেন ব্রিটেনে, সে কিভাবে তোমার আদালতে আত্মসমর্পণ করবে? যাই হোক, আলোচনা বাদ দিই। তো এই ঘটনার পর হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুকে জ্বালাময়ী স্ট্যাটাস দিলেন। তিনি লিখলেন যে খুনিরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। ট্রু, খুনিরা আসলেই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই সবে মাত্র গেল সাবেক রাষ্ট্রপতি, এর আগে বাংলাদেশের যত তারকা সন্ত্রাসী এবং খুনি গ্রুপ আছে তারা সবাই বাংলাদেশ ছেড়ে নিরাপদে পালিয়ে গেছে। শুধু এই আব্দুল হামিদ পালানোর পর হাসনাতের মনে হলো যে খুনিরা নিরাপদে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। ফেয়ার এনাফ, আমি মেনে নিলাম খুনিরা বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ একই স্ট্যাটাসে বললেন পুলিশ আসামিকে ধরলেও তাদেরকে জামিন দেওয়া হয়। কথা তো সত্যই, আসামিদেরকে ধরার পর তাদেরকে জামিন দেওয়া হয়। হাসনাত আব্দুল্লাহ আরেকটা ভয়ঙ্কর অভিযোগ করলেন। তিনি বললেন স্পিকার শিরীন শারমিনকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার বাসায় পাসপোর্ট নাকি পৌঁছায় দেওয়া হয়েছে। তিনি এই স্ট্যাটাসে একই সাথে বললেন হে ইন্টারিম, মানে প্রফেসর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বললেন এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার আপনারা করেছেন? হাসনাত আব্দুল্লাহ একই সাথে ইন্টারিম গভর্নমেন্টকে একটা প্রশ্ন রাখলেন, হে ইন্টারিম, এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার আপনারা করেছেন? একই প্রশ্ন আমাদেরও। এখন পর্যন্ত হে প্রফেসর ইউনূস, ফরিদ মামা, আপনি কি কি বিচার এবং সংস্কার করেছেন? এর কিছুক্ষণ পর হাসনাত আরেকটা স্ট্যাটাস দিলেন। এইবারের স্ট্যাটাসটা কিন্তু একটু গুরুতর। উনি লিখলেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বাংলাদেশে কমপক্ষে
23টা মিটিং হয়েছে। এই মিটিং কাদের সাথে হয়েছে? সামরিক, বেসামরিক এবং আমলাদের সাথে। তারপর হাসনাত একই স্ট্যাটাসে বললেন, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো নিয়ত নাই তাদের সাথে হাসনাত নাই, মানে প্রফেসর ইউনূসের সাথে হাসনাত নাই। ফেয়ার এনাফ, মেনে নিলাম। এরপর একই মানে সমান্তরালে বাংলাদেশের একমাত্র জীবিত দার্শনিক মাহফুজ, যিনি একই সাথে প্লেটো এবং অ্যারিস্টটলের সমকক্ষ মানের বুদ্ধিজীবী বলে যাকে আমি মনে করি, সেই মাহফুজ একটি স্ট্যাটাস দিলেন, স্ট্যাটাসটি বাংলায়, এবং আর 99 জন বাঙালির মতো তার এই বাংলায় লেখা স্ট্যাটাসটি আমি বুঝতে পারি নাই। আমি যখন মাহফুজের বাংলায় লেখা কোন স্ট্যাটাস পড়ি তখন আমি সেই বাংলা লেখাটাকে গুগল ট্রান্সলেটে আগে ইংরেজি করে নিই, তারপর সেই ইংরেজিটাকে আবার বাংলা পড়ি, তারপর আমি পড়ি। আমি মাহফুজের স্ট্যাটাসটাও এইভাবে পড়ার চেষ্টা করলাম। এখানে মাহফুজ কি বলার চেষ্টা করছেন? মাহফুজ বলার চেষ্টা করছেন যে এই সরকারের ক্ষমতার কেন্দ্র এক জায়গায় না, অনেকগুলো জায়গায় আছে। হ্যাঁ, এটার জন্য একটা শব্দ ব্যবহার করছেন, ভর কেন্দ্র, মানে ফিজিক্সের ছাত্র না হইলে এই ভর কেন্দ্র শব্দটা বোঝা যাবে না। মাহফুজ আরেকটা কথা বলছেন, আমাদের একমাত্র জীবিত দার্শনিক মাহফুজ এবং একমাত্র মাস্টার মাইন্ড মাহফুজ, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নাই, মানে অন্যান্য রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর আর সহযোগী ভূমিকায় নাই, কিন্তু প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগে তাদের লোকজন আছে। তিনি আরেকটা কথা বলছেন যে 3 ডজন লোককে সরকারে নিয়োগ দেওয়া হয়েছে, এদের মধ্যে মাত্র 2 জন ছাত্র প্রতিনিধি, যে জন্য ছাত্ররা তাদের দাবির কথা বলতে পারছে না। তিনি আরো অনেকগুলো কথা বলছেন, সেটা হচ্ছে ছাত্ররা কয়েকটা দলে ভাগ হয়ে গেছে, যে কারণে তাদের শক্তি কমে গেছে, ছাত্রদের মধ্যে কেউ কেউ দুর্নীতিতে জড়াইছে, ছাত্র দুর্নীতিতে জড়াইছে, এই কারণে সকল ছাত্রদের ভাবমূর্তি সংকট দেখা দিচ্ছে, বেসামরিক এবং সামরিক আমলাতন্ত্র কম্প্রোমাইজড। তো মাহফুজ সাহেব, আপনি যে এতগুলো কথা বললেন, আপনি নিজেই তো সরকারের একজন উপদেষ্টা এবং ছোটখাটো হেজিপেজি উপদেষ্টা না, আপনি কিন্তু খুবই পাওয়ারফুল একজন উপদেষ্টা। আপনি যেহেতু সব দেখতে পাচ্ছেন, তাহলে আপনি উপদেষ্টা হয়ে এগুলি সমাধানের কেন উদ্যোগ নিচ্ছেন না? আপনি উপদেষ্টা হয়ে যদি আমার মতো একই হতাশা ব্যক্ত করেন, তাহলে আমি কোথায় যাব? আমিও তো দেখতে পাচ্ছি সরকারের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই। আমি তো দেখতে পাচ্ছি যে সরকারের ক্ষমতা ভরকেন্দ্র একটা না 4-5টা আছে। তা আমার সাথে আপনার পার্থক্যটা কোথায়? আপনি উপদেষ্টা হয়ে সচিবালয়ে যাবেন, রিভলভিং চেয়ারে বসে হেলে দুলে কথা বলবেন, হ্যাঁ, এবং সকল সুযোগ সুবিধা, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা আপনি নিবেন। আবার আপনি আমার মতোই ফেসবুকে হতাশা ব্যঞ্জক স্ট্যাটাস দিবেন। মাহফুজ, এটা আপনার কাছে কাম্য না, এটা আপনার কাজও না। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনার কাজ না, আপনি একজন উপদেষ্টা, আপনার কাজ হচ্ছে কাজটা করা, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া না। হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিলেন রাত 10টায় তিনি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে অবস্থান ধর্মঘট পালন করবেন যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়। তার ঠিক এই ঘোষণা ঠিক 15 মিনিটের মাথায়, মানে 10টায় সে তো প্রধান উপদেষ্টার বাসভবনে যাবে, তার ঠিক 15 মিনিট আগে ছোট আসিফ নাম্বার 2 সে স্ট্যাটাস দিল যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করা প্রক্রিয়া চলছে। এইটার উত্তরে আবার হাসনাত আব্দুল্লাহ লিখল যে এইসব মানে সো-কল ধুনফুনি সে বিশ্বাস করে না, সে কর্মসূচি চালায় যাবে। তারপর তো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে কর্মসূচি শুরু হলো। তারা ওইখানে মিছিল করে গেল, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ওইখানে গিয়ে বসলো। বসার কিছুক্ষণ পর নাহিদ ইসলাম স্ট্যাটাস দিল, তারপর সেও সেখানে গেল, তারপর ছাত্র শিবির গেল, তারপর পরদিন 4-5টা ট্রাক ডেকে মঞ্চ করা হইলো জুম্মার নামাজের পর, সেখানে সমাবেশ হইল। তারপর কি থেকে কি হইলো আমরা কেউ কিছু জানি না। হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে অবস্থান কর্মসূচি চলছিল সেটাকে সে শিফট করে শাহবাগে নিয়ে গেল। সেই বিতর্কিত শাহবাগ,
এই জায়গায় হাসনাত আব্দুল্লাহর কাছে আমার 3টা প্রশ্ন। এক, হাসনাত আব্দুল্লাহ, আপনি প্রধান উপদেষ্টার বাসভবন থেকে কর্মসূচিটা সরায়া শাহবাগে কেন নিলেন? প্রধান উপদেষ্টার কষ্ট হবে এই জন্য? মিন্টি রোডে ওই সমাবেশ চললে অন্যান্য ভিআইপি উপদেষ্টা, প্রেস সচিব, তাদের কষ্ট হবে এই জন্য? তাদের কষ্ট কষ্ট, আর শাহবাগের লোকদের কষ্ট কষ্ট না? শাহবাগে আপনি কি জানেন কয়টা হসপিটাল আছে? পিজি আছে, বারডেম আছে, ওইদিকে ঢাকা মেডিকেল আছে, এইদিকে স্কয়ার হসপিটাল আছে। তাদের কষ্ট কষ্ট না? আপনি প্রধান উপদেষ্টা এবং তার অন্যান্য উপদেষ্টা পরিষদ, মন্ত্রী পরিষদের সমস্যার কথা ভাবলেন, তাদের ভোগান্তির কথা ভাবলেন, সাধারণ মানুষের ভোগান্তির কথা ভাবলেন না। আপনি ভাবলেন যে প্রধান উপদেষ্টা অফিস থেকে কিভাবে বের হবে, মন্ত্রণালয়ে যাবে। আপনি অন্যান্য মানুষদের কথা ভাবলেন না। প্রধান উপদেষ্টা যদি 10 মিনিট কি 10 ঘন্টা দেরি করে অফিসে যায়, প্রধান উপদেষ্টাকে কি লেট মার্ক দেওয়ার কেউ আছে? যে আপনি দেরি করে অফিসে আইছেন এর জন্য আপনার বেতন কাটা গেল, কেউ কি আছে? কিন্তু আপনি যে শাহবাগে অবরোধ করতেছেন, শাহবাগে যে অবস্থান কর্মসূচি করতেছেন, সেই কারণে যে কত মানুষের অফিসে যাইতে দেরি হবে, হসপিটালে পৌঁছাতে দেরি হবে, যার যার ট্রেন বাস ধরতে দেরি হবে। এটা কি আপনি ভাবেন? এটা কি আপনি ভাবছেন? আপনি প্রধান উপদেষ্টাকে এই সুবিধাটা দিলেন, অন্য মানুষদের কি এই সুবিধাটা দেওয়ার দরকার ছিল না? প্রধান উপদেষ্টার জন্য তো বাংলাদেশ বিমান অনন্তকাল অপেক্ষা করবে, প্রধান উপদেষ্টার জন্য তো বাংলাদেশের ট্রেন অনন্তকাল অপেক্ষা করবে, মেট্রো রেল অনন্তকাল অপেক্ষা করবে, সাধারণ মানুষের জন্য কি অপেক্ষা করবে? 2 নম্বর প্রশ্ন, ইউনিসেফ তো বলছিলেন যে তার নিয়োগকর্তারা হইতেছে সাধারণ ছাত্র, মানে আপনারা, এবং প্রফেসর ইউনুস এটাও বলছিলেন যে তার নিয়োগকর্তারা যদি না চায় উনি ক্ষমতায় থাকবেন না। তো ইউনুস আপনাদের কথা শুনছে না, এটা মাহফুজের স্ট্যাটাস থেকে স্পষ্ট, নাহিদের স্ট্যাটাস থেকে স্পষ্ট, আপনার স্ট্যাটাস থেকে স্পষ্ট যে প্রফেসর ইউনুস আপনাদের মন মতো চলছেন না। তাহলে ওনাকে ফোন করে বলেন বা প্রেস কনফারেন্স করে বলেন যে প্রফেসর ইউনুস, থ্যাংক ইউ সো মাচ, আপনি যান। সেটা না করে আপনার রাস্তায় কেন আন্দোলন করছেন? কেন করছেন? এইটা কি পাতানো আন্দোলন নাকি সত্যিকারের আন্দোলন? এই প্রশ্নটা আমি অন্তর থেকে করলাম আপনার। 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে, বা প্রফেসর ইউনুস দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর হাসনাত আব্দুল্লাহ আপনি জানেন না, আমি জানি, আমার কাছ থেকে শুনেন না। বহুব্রীহি নাটক দিয়ে শুরু করছিলাম, বহুব্রীহি নাটক দিয়ে শেষ করি। বহুব্রীহি নাটকে ফরিদ মামা সিনেমা শুরু করছিলেন, এবং এরপর উনি কি করছিলেন জানেন? সিনেমার সকল অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে নৌকার উপর তুলে দিয়েছিলেন। গান ধরো আমার সোনার বন্ধুরে, হ্যাঁ সাবাস, এবার ইমোশন দাও, ইমোশন দাও, সাবাস। যা তোমার মনে দুঃখ দুঃখ ভাব, হ্যাঁ দুঃখ দুঃখ ভাব, চোর দিয়ে দাঁত ফেলে দেবো হারামজাদা। আর ওই হারামজাদা কাঁধে চশমা পরে আছে, দেখো চশমা খোল, হ্যাঁ সাবাস নৌকা, হ্যাঁ। এইবার জেলে, জেলে তোমার শরীরটা বেশি ভালো নেই, তুমি খুব খুব করে কাশো, থুতু ভালো, আকাশের দিকে তাকাও, পানির দিকে তাকাও। আরেকটা কথা হাসনাত আপনাকে বলি, সেটা হচ্ছে বহুব্রীহির মামার সাথে প্রফেসর ইউনুসের পার্থক্য কি জানেন? বহুব্রীহির মামা ছিলেন সম্পূর্ণ নির্লোভ, সম্পূর্ণ বিষয় বস্তু জ্ঞানহীন একজন মানুষ। এমনকি এই নাটকের শেষের দিকে আমরা দেখতে পাই বহুব্রীহির ফরিদ মামা তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সাধারণ মানুষের উদ্দেশ্যে দান করে যান। প্রফেসর ইউনুস এরকম কোনো কাজ করবেন বলে আমি এখনো শুনিনি। 2 নম্বর কথা হচ্ছে, প্রফেসর ইউনুস যাদেরকে নৌকার উপর তুলে দিয়েছিলেন তার মধ্যে একটা লোক নৌকা থেকে পানিতে ডুবে প্রায় মরার জায়গায় চলে যায়। এটা একটা হাসির নাটক দেখে লোকটা মরে নাই। কিন্তু মনে রাখবেন হাসনাত, আমার কেন জানি মনে হচ্ছে শেষমেশ পানিতে আপনি একাই পড়বেন, আর কেউ না। এবারে জালটাকে জেলেদের মতো করে সালাম করো, হ্যাঁ ভালো। এবারে জাল ফেলে দাও, জাল ফেলো,
চলে গেছে। গন্তব্যের গন্তব্য, ইডিয়েটের ইডিয়েট। মামা ডুবে যাচ্ছে তো, ডাক্তার। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মামা ডুবুক, ডাক্তার মরুক, ডুবে গেল। মরুক, আরেকটা হাদা এই দুনিয়া থেকে কমবে। ওকে বাঁচাও, ওকে উঠাও না। বাঁচাবো কি? আমি নিজেই সাঁতার জানি নাকি? মামা